তুমি কি এসএসসি জিডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্যই। চেষ্টা করো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার, এবং এই ভিডিওতে কিছু এক্সক্লুসিভ জিকে নিয়ে এসেছি যেগুলো তোমাদের আপকামিং এসএসসি জিডি পরীক্ষায় ভীষণভাবে উপকারে লাগবে। চেষ্টা করবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার, কারণ ভিডিওর মাঝে কিছু কিছু ক্ষেত্রে বহুত ইনফরমেশান আছে, এবং লাস্ট পর্যায়ে তোমাদের ভিডিওর শেষে এমন কিছু ট্রিক্স যেগুলো দেব, সেগুলো তোমাদের সামনে যে এসএসসি জিডি পরীক্ষা আসতে চলেছে সেখানে তোমাদের ভালো নম্বর ক্যারি করতে ভীষণভাবে হেল্পফুল হবে। চলো শুরু করি প্রথম কোশ্চেন। আচ্ছা, যারা ভিডিওতে আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চেষ্টা করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার, কারণ প্রচুর প্র্যাকটিস সেট তোমরা এখানে করতে পারবে। এখান থেকে প্রচুর প্র্যাকটিস সেট যেগুলো তোমাদের এসএসসি জিডি ওরিয়েন্টেড এবং ডব্লিউপিকেপি বিভিন্ন এক্সামের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে প্র্যাকটিস সেট এখন আসতে থাকবে, তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। চলো আর কথা বাড়ালাম না, শুরু করি। ফার্স্ট কোশ্চেন দেখো, ভারতের জাতীয় পাখি কোনটি? এটা খুব সহজ কোশ্চেন, আশা করি প্রত্যেকেরই সঠিক অ্যান্সার করেছো। চলো, ঠিকই বলেছো তোমরা, এটার অ্যান্সার হবে ময়ূর। চলো এবার দেখি, ময়ূর তো আমরা অ্যান্সার জানি, এবার এখানে কি নতুন পাবো দেখো। তাহলে ময়ূরকে আমরা জাতীয় পাখি হিসাবে কবে ডিক্লেয়ার করেছি? 1963 সাল। এই কোশ্চেনগুলোই তোমাদের পরীক্ষায় হুবহু তুলে দেবে যে ময়ূরকে কবে জাতীয় পাখি হিসাবে ডিক্লেয়ার করা হয়। ময়ূর তো জাতীয় পাখি, এটা তো আমরা সবাই জানি, এমন কোনো স্টুডেন্ট আছে যে ময়ূরকে জাতীয় পাখি বলা হয় না? তাহলে এই কোশ্চেন যদি পরীক্ষায় দেয় তাহলে এখানে কোনো তোমাদের ক্ষেত্রে নম্বরের ক্ষেত্রে এমন কারো ডিফারেন্স তৈরি হবে না। ডিফারেন্স তৈরি হবে এই যে এই টাইপের যদি কোশ্চেনগুলো তুমি অ্যান্সার করতে পারো, তবেই তোমার অন্য আরেকজনের সঙ্গে তোমার ডিফারেন্স তৈরি হবে। লাখ লাখ পরীক্ষার্থীর ভিতরে নিজেকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারবে, মানে নিজের প্রস্তুতিকে, যে যেখানে থেকে তুমি পাস করার জায়গায় তুমি পৌঁছাতে পারবে, ভালো জায়গায় তোমার স্কোরকে পৌঁছাতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। আর জিকে ছাড়া 100 কিংবা 100-র আশেপাশে স্কোর করা কিন্তু কোনোভাবেই সম্ভব না জিডি পরীক্ষায়। ওই জন্য জিকেকে তোমাকে সঙ্গে নিয়েই চলতে হবে, জিকেকে কোনোভাবে নেগলেক্ট করা যাবে না। চলো নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ইন্ডিজেনাস সুপার কম্পিউটার। আচ্ছা, প্রথমেই বলি ইন্ডিজেনাস মানে দেশীয়ভাবে, ঠিক আছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম ভারতের সুপার কম্পিউটার কি? চলো উত্তর করো তোমরা। হ্যাঁ, একদম ঠিক, তোমরা সঠিক অ্যান্সার করেছো। অ্যান্সার হচ্ছে পরম। চলো এখানে পরমটা দেখো, সিড্যাক সংস্থা দ্বারা এই পরম প্রথম সুপার কম্পিউটারটাকে তৈরি করা হয়। তাহলে ভারতের প্রথম সুপার কম্পিউটার যদি বলা হয় কোন সংস্থা দ্বারা তৈরি হয়, তাহলে হবে সিড্যাক। চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। তো সুন্দরবন কোন নদীর মোহনার সাথে যুক্ত? এটা আশা করি প্রত্যেকেই জানো, সুন্দরবন কোন নদীর মোহনার সঙ্গে যুক্ত। চলো অ্যান্সার করো। হ্যাঁ, সঠিক অ্যান্সার করেছো সবাই, গঙ্গা। চলো নেক্সট কোশ্চেন, এর সঙ্গে কিছু ডিসকাশন দেখো দিয়ে রেখেছি যেগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, গঙ্গা ব্রহ্মপুত্র, দেখো গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা অঞ্চলেই সুন্দরবন নামে পরিচিত। আচ্ছা, সুন্দরবন হচ্ছে একটা বদ্বীপ, সুন্দরবন একটা বদ্বীপ যেটা গঙ্গা আর ব্রহ্মপুত্র নদীর দ্বারা তৈরি। এই বদ্বীপটা সারা পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম বদ্বীপ। আমাদের ভারতের তো বৃহত্তম বদ্বীপ অবশ্যই, ইভেন সারা পৃথিবীর সবথেকে বৃহত্তম বদ্বীপ। তাহলে এখান থেকে কোশ্চেন তোমাদের দিতে পারে যে সারা পৃথিবীর সবথেকে বৃহত্তম বদ্বীপ কোনটি? সেখানে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ বা সুন্দরবন, যেটাই দেখ না কেন অ্যান্সার তুমি এখান থেকে করতে পারবে। এবার দেখো, সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ডিক্লেয়ার করেছে কত সালে? 1987 সালে। পরীক্ষায় সবথেকে বেশিবার এসেছে এটা, এবং ভবিষ্যতেও আসবে, তাই এই জায়গাটায় একটু খেয়াল করবে। অনেকে দেখবে অ্যান্সার 1997 করে। আমি এটাকে কেন রেখেছি দেখো, এটা বাংলাদেশের সাইডটাকে, মানে সুন্দরবন দুটো পার্টে আছে, একটা হচ্ছে আমাদের ভারতের সাইডে এবং বাংলাদেশের সাইডে। বাংলাদেশে ম্যাক্সিমাম পার্টটা আছে, তাহলে বাংলাদেশে যে ম্যাক্সিমাম পার্টটা রয়েছে সেই জায়গাটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড সাইট হিসাবে ডিক্লেয়ার করেছে 1997 সালে। আর ভারতের অংশটুকুকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ডিক্লেয়ার করেছে 1987 সালে। আশা করি এই জায়গাটুকু তোমাদের ক্লিয়ার হলো। চলো নেক্সট, ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে সুন্দরবনকে করা হয়েছে 2001 সালে। নেক্সট কোশ্চেনে আসা যাক, সুভাষচন্দ্র বসুর বিখ্যাত স্লোগানকে? খুব সহজ কোশ্চেন, হ্যাঁ একদম ঠিক, তোমরা সবাই ঠিক, যেটা অ্যান্সার ভাবছো সেটাই অ্যান্সার, সেটা হচ্ছে দিল্লি চলো। চলো নেক্সট, দিল্লি চলো দেখো কী বলেছে দিল্লি। তাহলে দিল্লি চলো কবে স্লোগানটা দিয়েছিল? আজাদ হিন্দ ফৌজ যখন গঠন করা হয় তখন নেতাজি সুভাষচন্দ্র বসু দিল্লি চলো স্লোগানটি দেন।
সুভাষচন্দ্র বসু কিন্তু আজাদ হিন্দ ফৌজ গঠন করেননি। আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, আজাদ হিন্দ ফৌজ গঠন হয়েছিল 1942 সালে। প্রথম অবস্থায় সুভাষচন্দ্র বসু কিন্তু এর নেতৃত্ব গ্রহণ করেছিলেন না। নেতৃত্ব গ্রহণ করা কবে? 1943 সালে। ঠিক আছে, তাহলে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করে 1943 সালে। আর সব থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে সুভাষচন্দ্র বসু একটা ভারতবর্ষে অস্থায়ী জাতীয় সরকার গঠন করেছিল ভারত স্বাধীনতার পূর্বে, যেটা হচ্ছে 1943 সালে অস্থায়ী জাতীয় সরকার গঠন হয়েছিল। 21শে অক্টোবর ডেটটাও দেয় পরীক্ষায়, কত তারিখে অস্থায়ী জাতীয় সরকার গঠন হয়েছিল এবং কত সালে? 1943 সালে 21 অক্টোবর। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসা যাক। 5 নম্বর, ভারতের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বলো। হ্যাঁ, প্রত্যেকে সঠিক অ্যান্সার ভাবছো, যেটা ভেবেছো এক্স্যাক্টলি জওহরলাল নেহরু বন্দর। আচ্ছা, জওহরলাল নেহরু বন্দরটা কোথায় অবস্থিত? জওহরলাল নেহরু বন্দর মুম্বাই অবস্থিত। কান্ডালা হচ্ছে ভারতের প্রথম শুল্কমুক্ত বন্দর, অর্থাৎ ট্যাক্স ফ্রি বন্দর ফার্স্ট। কান্ডালা কোথায় অবস্থিত? গুজরাটে। মুম্বাই তো মুম্বাই বন্দর জানোই। চলো এর ডিটেলস দেখে নিই একটু। আচ্ছা দেখো, জওহরলাল নেহরু বন্দর বা নবসেবা বন্দর আমাদের এটা হচ্ছে মহারাষ্ট্রের। দেখো, মহারাষ্ট্রের নাভি মুম্বাই অবস্থিত জওহরলাল নেহরু বন্দর, যেটা হচ্ছে ভারতের বৃহত্তম কন্টেনার বন্দর। ভারতের বৃহত্তম কন্টেনার বন্দর, ভারতের যদি বলা হয় যে বৃহত্তম কন্টেনার বা সব থেকে বেশি মাল পরিবহন হয় কোন বন্দর দ্বারা, তাহলে হবে আমাদের জওহরলাল নেহরু বন্দর বা নবসেবা বন্দর। আবার এটাকে আর একটা কোশ্চেনও আসে এখান থেকে যে হাইটেক, ভারতবর্ষের প্রথম হাইটেক বন্দর কোনটা? যদি বলা হয় হাইটেক বন্দর তবুও কিন্তু এটাই অ্যান্সার হবে। এবার দেখো, আমাদের ভারতের টোটাল প্রধান বন্দর কটা রয়েছে? 13টি। প্রধান বন্দর রয়েছে 13টি। এছাড়াও অপ্রধান প্রচুর বন্দর রয়েছে, যে 200+ বন্দর রয়েছে। সবচেয়ে পুরনো বন্দর আমাদের কলকাতা বন্দর, আর সবচেয়ে ব্যস্ত কন্টেনার বন্দর হচ্ছে জওহরলাল নেহরু বন্দর। ওকে, চলো নেক্সট আসা যাক। দেখো, ভারতের রকেটম্যান। আচ্ছা, এই কোশ্চেনটা রকেটম্যান দিয়ে দিলে অনেকে ভুল করবে। আমি ইচ্ছাকৃতভাবে এটাকে রকেটম্যানই রেখেছি, কারণ এটা একটা প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন তোলা, মেবি এমটিএস বা কিছু একটা হবে, আমার এক্স্যাক্টলি মনে নেই। তবে এটা এইভাবেই পরীক্ষায় এসেছে যে ভারতের রকেটম্যান হিসেবে কাকে পরিচিত বা কে পরিচিত, কে পরিচিত, কাকে না, এটা কে পরিচিত হবে। অ্যাকচুয়ালি এটা বলতে চেয়েছে মিসাইল ম্যান। রকেটম্যান বলতে আমরা মিসাইল ম্যান। তাহলে কে অ্যান্সার হবে? এবার তোমরা সবাই বলতে পারবে অ্যান্সার কি। তাহলে মিসাইল ম্যান কি? এপিজে আব্দুল কালাম। ওকে, দেখো এপিজে আব্দুল কালাম থেকে প্রচুর কোশ্চেন আসে, একটু দেখে নিই তার সম্পর্কে। দেখো, মিসাইল ম্যান এবং মহাকাশ গবেষণা অবদানের জন্য এপিজে আব্দুল কালামকে মিসাইল ম্যান বলা হয়। চলো, জন্ম দেখো 15ই অক্টোবর 1931। জন্মর জায়গার নাম চাই রামেশ্বরম, তামিলনাড়ুতে। কোন রাজ্যে? তাহলে তামিলনাড়ুর রামেশ্বরমে। তারপরে দেখো, ভারতের 11তম রাষ্ট্রপতি ছিল। যদি বলা হয় যে ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? 11তম রাষ্ট্রপতি। 2002 থেকে 2007 পর্যন্ত এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি ছিলেন। পুরস্কার, কী পুরস্কার পেয়েছে? দেখো, ভারতরত্ন পুরস্কার পেয়েছে 1997 সালে। পদ্মভূষণ পেয়েছে, পদ্মবিভূষণ পেয়েছে। জানো, ভারতরত্ন পুরস্কার হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান। চলো তারপরে নেক্সট কোশ্চেন। এই নেক্সট কী আছে দেখো, ওর মৃত্যু কত? 27শে জুলাই 2015 সালে শিলংয়ে একটা অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় হঠাৎ করে। খুব দুঃখজনক ঘটনা ছিল ইনস্ট্যান্ট মারা যাওয়াটা। চলো তারপরে দেখো, এর বিখ্যাত বই যেগুলো পরীক্ষায় খুব আসে, সেটা হচ্ছে উইংস অফ ফায়ার। পরীক্ষায় প্রচুর পড়ে এই কোশ্চেনটা, যে উইংস অফ ফায়ার পরীক্ষায় ভীষণভাবে পড়ে। উইংস অফ ফায়ার, ইগনাইটেড মাইন্ড অ্যান্ড ইন্ডিয়া 2020। ওকে, এই 3টে বই তোমাদের পরীক্ষায় পড়ে। উইংস অফ ফায়ার কার লেখা, ইগনাইটেড মাইন্ডস কার লেখা, ইন্ডিয়া 2020 কার লেখা। এই কটা ওই জন্য অবশ্যই দেখে রাখবে। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে এবং যে কোশ্চেনগুলো আসে সেগুলো আমি টোটালি তোমাদের সামনে ডিসকাশন করলাম। চলো এবার নেক্সট কোশ্চেনে আসা যাক। দেখো, জাতীয় কৃষক দিবস। জাতীয় কৃষক দিবস খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এখন, কারণ রিসেন্টলি মহারাষ্ট্রে প্রচুর কৃষক আত্মহত্যা করেছে, যে কারণে এটা এখন খুব হট টপিক এবং সরকারও এটা নিয়ে ভীষণভাবে চিন্তিত। তাই এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। জাতীয় কৃষক দিবস, দেখো জাতীয় কৃষক দিবস, তাহলে এটার অ্যান্সার কি? জাতীয় কৃষক দিবস এক্স্যাক্টলি অ্যান্সার ঠিকই ধরেছো, 2 অক্টোবর। সরি 2 অক্টোবর না, 23শে ডিসেম্বর বললাম আমি, 23শে ডিসেম্বর। ওকে, 23শে ডিসেম্বর। দেখো এখানে প্রাক্তন প্রধানমন্ত্রী কি বলেছে, দেখো এখানে 23শে ডিসেম্বর। এবার কার, দেখো প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের জন্মদিনে,
ঠিক আছে, 23শে ডিসেম্বর কৃষক দিবস পালন করা হয়। তাহলে কৃষক দিবস কবে পালন করা হয়? প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের জন্মদিনে কৃষক দিবস পালন করা হয়। এর জন্ম কত? 1902 সালে। আমার জন্ম কত এটা খুব একটা ইম্পর্টেন্ট না। ইনি মাত্র 170 দিন প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, একে অ্যাকচুয়ালি যদি বলা হয় যে ভারতবর্ষের প্রথম কৃষক নেতা কে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তাহলে হবে এই কোশ্চেনটা অবশ্যই জেনে রাখবে। তাহলে অ্যান্সার হবে কি? চৌধুরী চরণ সিং। ইনি ছিলেন একজন কৃষক নেতা। আমরা চৌধুরী চরণ সিংয়ের নাম সবাই জানি, কিন্তু সে যে একজন বিখ্যাত কৃষক নেতা ছিলেন এটা আমরা কেউই জানি না। তাই এই টাইপের কোশ্চেনগুলো জানাটা খুব জরুরি। চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। মহাবলীপুরম কোন রাজ্যে অবস্থিত? দেখো মহাবলীপুরম, আমরা জানি মহাবলীপুরম, চোখ বন্ধ করে সবাই বলতে পারবো। অ্যান্সার কি তাহলে? তামিলনাড়ু। মহাবলীপুরম হচ্ছে তামিলনাড়ুতে। সবাই সঠিক অ্যান্সার করেছো। দেখো মহাবলীপুরম তামিলনাড়ুর একটি বিখ্যাত ঐতিহাসিক স্থান। মহাবলীপুরমের রথ মন্দির ইতিহাসের একটা প্রসিদ্ধ জায়গা, রথ মন্দির। চলো নেক্সট কোশ্চেন আসা যাক, 9 নম্বর কোশ্চেন। দেখো প্যাংগং সো বা প্যাংগং হ্রদ কোন রাজ্যে অবস্থিত? প্যাংগং সো বা প্যাংগং হ্রদ কোন রাজ্যে অবস্থিত? পরীক্ষায় বহুবার পড়েছে এবং বহু চর্চিত কোশ্চেন, তোমাদের আবারও পড়বে, তাই এই কোশ্চেনের অ্যান্সার প্রত্যেকের জানা জরুরি। চলো অ্যান্সার সবাই সঠিক বলেছ, সঠিক অ্যান্সার লাদাখ। এক্স্যাক্টলি, পূর্ব লাদাখে অবস্থিত, আংশিকভাবে তিব্বতের মধ্যেও কিছুটা, জানো পূর্ব লাদাখের পাশাপাশি তিব্বত রয়েছে, তাই পূর্ব লাদাখে আংশিকভাবে তিব্বতেও জায়গাটা, মানে যে হ্রদটা যে জায়গাটা অবস্থিত সেই জায়গাটা অবস্থান করে। চলো নেক্সট কোশ্চেন আসা যাক, 10 নম্বর কোশ্চেন। ভারতের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি? দেখো ভারতের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন, আমরা এখন গুগল ইউজ করি, ক্রোম ইউজ করি, বিভিন্ন রকম ক্রোম ইউজ করি, তারপরে তোমার অপেরা মিনি ইউজ করি, বিভিন্ন রকম ইয়াহু ইউজ করতাম একটা সময়, বিভিন্ন আমাদের ইন্টারনেট সার্চ ইঞ্জিন রয়েছে। তাহলে ভারতের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন যদি কী হয় তাহলে goodji.com। ঠিক আছে, এটা মাথায় রাখবে যে এটার অ্যান্সার হবে goodji.com। জানি এটা তোমাদের কাছে একদম নতুন কোশ্চেন, তাই এটা জেনে রাখো goodji.com। দেখো ভারতের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন হচ্ছে goodji.com, শুরু 2006 সালে, এবং প্রতিষ্ঠাতা হচ্ছে অনিরুদ্ধ মালপানি এবং গৌরব মিশ্র। কে কে প্রতিষ্ঠাতা ছিলেন? অনিরুদ্ধ মালপানি এবং গৌরব মিশ্র। বর্তমান অবস্থা 2011 সালের পর এটা বন্ধ হয়ে যায়। বুঝতেই পারছো টেকনোলজির সাথে হয়তো খাপ খাওয়াতে পারেনি, তাই সে বন্ধ হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন আসি। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? এটা তো বারবার আসে, ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সভা, জানো এটা সবাই। হ্যাঁ, সবার সঠিক উত্তর, সবাই যেটা ভাবছো সেটাই উত্তর, রাজা রামমোহন রায়। চলো এবার ব্রাহ্ম সমাজ সম্পর্কে বেশ কিছু জিনিস আমরা জানবো। ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়, দেখো আমি পরের স্লাইডে আসি, তাহলে আরও বেটার হবে। দেখো ব্রাহ্ম সমাজ থেকে আমাদের প্রচুর কোশ্চেন আসে। রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় দেখো 1828 সালে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়। তারপর দেখো রাজা, অ্যাকচুয়ালি প্রথম হয়েছিল ব্রাহ্ম সভা, সেই ব্রাহ্ম সভা থেকে পরবর্তী ক্ষেত্রে এটার নাম হয় ব্রাহ্ম সমাজ। প্রতিষ্ঠাতাকে রাজা রামমোহন রায়। সহ প্রতিষ্ঠাতা কে ছিল দেখো দ্বারকানাথ ঠাকুর, আর্থিক সহায়তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই জায়গাটা সব থেকে কনফিউজ করে, বিভিন্ন বইয়ে দেখবে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে, দেখবে কোনো কোনো বইয়ে দেখবে দ্বারকানাথ ঠাকুর অ্যান্সার নিয়ে নেয়, কিন্তু যদি রাজা রামমোহন রায় অপশান না থাকে তবেই সেখানে তোমরা দ্বারকানাথ ঠাকুর অ্যান্সার করবে, না হলে রাজা রামমোহনই করবে। ওকে, মূল উদ্দেশ্য কী ছিল দেখো? হিন্দু ধর্মের কুসংস্কার এবং অন্ধবিশ্বাস দূর করে একেশ্বরবাদ প্রচার করা। নীতি কী কী দেখো? এই যে ব্রাহ্ম সমাজের নীতি ছিল কিছু, তাহলে নীতিগুলো দেখো এক এক করে। এক ঈশ্বরের উপাসনা, অর্থাৎ একজন ঈশ্বরকে ওরা বিশ্বাস করবে, এক ঈশ্বরের উপাসনা। নেক্সট, মূর্তি পূজার বিরোধিতা। বর্তমান যে মূর্তি পূজা হয় সেই মূর্তি পূজা তখন তারা বিরোধিতা করত। নেক্সট কি দেখো? জাতিভেদ প্রথার বিরোধিতা। জাতিভেদ প্রথার বিরোধিতা তো অবশ্যই করতো তখন। নারীর শিক্ষার পক্ষে, অর্থাৎ নারীদের সাক্ষরতার প্রতি বেশি জোর দিত, যেটা এখনও দিয়ে আসছি আমরা, শেষ সময়তেও দিয়ে এসেছি। তারপরে দেখো প্রধান নাম ছিল কি? ব্রাহ্ম সভা, পরে নাম পরিবর্তন করা হয় ব্রাহ্ম সমাজ। এবার এই ব্রাহ্ম সমাজ আবার 1866 সালে দুটো ভাগে ভাগ হয়ে যায়। হ্যাঁ, একটাকে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে যেটা থাকে সেটাকে বলি আমরা নব বিধান ব্রাহ্ম সমাজ বা নব ব্রাহ্ম সমাজ। ঠিক আছে, আর আরেকটা যেটা দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে যেটা থেকে যায় সেটাকে আদি ব্রাহ্ম সমাজ। অদ্বিতীয় নয়, এটা আদি ব্রাহ্ম সমাজ বা অদ্বিতীয় ব্রাহ্ম সমাজ, যেটাই বলো না কেন, অদ্বিতীয় নয়, এটা আদি ব্রাহ্ম সমাজ। ঠিক আছে, অর্থাৎ পুরানো যে ব্রাহ্ম সমাজটা ছিল সেম সেটাই থেকে যাচ্ছে, যেটা দেবেন্দ্রনাথ ঠাকুর
সেটাকে বলছি আমরা আদি ব্রাহ্ম সমাজ। ওকে, এই কেশবচন্দ্র সেন হচ্ছে মাঝে ব্রাহ্ম সমাজে যোগদান করে এবং এই নব ব্রাহ্ম সমাজটাকে গঠন করে। চলো, এর প্রভাবে কী কী হয়েছিল দেখো, সামাজিক এবং ধর্মীয় সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ওকে, এবার নেক্সট কোশ্চেনে আসা যাক। ভারতের প্রথম শেয়ার বাজার কোথায় অবস্থিত? ভারতের প্রথম শেয়ার বাজার, এক্স্যাক্টলি শেয়ার বাজার সম্পর্কে যাদের ইন্টারেস্ট আছে এটা কোশ্চেন সবার জানা, তাহলে কি মুম্বাই। মুম্বাইকে সে কারণে আমরা কি বলি, মুম্বাইকে আমরা বলি কি, বলো বলো, মুম্বাইকে আমরা বলি হচ্ছে ক্যাপিটাল সিটি, সরি মানে মানে টাকা পয়সার দিক থেকে ক্যাপিটাল সিটি আর কি। দেখো মুম্বাই 1875 সালে বোম্বে স্টক এক্সচেঞ্জ ভারতের প্রথম শেয়ার বাজার হিসাবে প্রতিষ্ঠিত হয়। তাহলে ভারতের প্রথম শেয়ার বাজার কোনটা? বোম্বে স্টক এক্সচেঞ্জ। বোম্বে স্টক এক্সচেঞ্জের শর্ট ফর্ম হচ্ছে বিএসি। আমাদের সাধারণত দেখবে বিএসি, এনএসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ একটা, বোম্বে স্টক এক্সচেঞ্জ, আর একটাকে বলি আমরা সেন্সেক্স। এগুলো সব হচ্ছে আমাদের যে স্টক মার্কেটের এক একটা হচ্ছে কি বলবো, স্টক মার্কেটে যেটাকে বলা হচ্ছে এক্সচেঞ্জ আর কি। তো এগুলোকে রেগুলেট করে কি, দেখো এদের মাথায় কে থাকে, এগুলোকে রেগুলেট করে সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবি হচ্ছে এগুলোকে রেগুলেট করে, অর্থাৎ এগুলোকে দেখাশোনা করে হচ্ছে সেবি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আসা যাক। বিটি কার্পাস কি? দেখো বিটি কার্পাস খুব ভালো কোশ্চেন একটা। বিটি কার্পাস হচ্ছে এক ধরনের, বলো বলো, এক্স্যাক্টলি এক ধরনের হচ্ছে বাণিজ্যিক ফসল, এক ধরনের বাণিজ্যিক ফসল। চলো অ্যান্সার দেখো, বাণিজ্যিক ফসল। বিটি কার্পাস হলো একটি জিন পরিবর্তিত তুলা, অর্থাৎ জিন পরিবর্তিত তুলা, যেমন মানুষের জিন থাকে তেমন উদ্ভিদেরও জিন থাকে, সেই জিন পরিবর্তন করে একটা তুলা তৈরি করা হয়েছে, যেটা ওই জন্য বলা হয় বিটি কার্পাস বা জিন পরিবর্তিত তুলা, যা কীটনাশক প্রতিরোধী। চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। নীলদর্পণ নাটক কে লিখেছিলেন? নীলদর্পণ নাটক, চলো নীলদর্পণ নাটক দেখো এখানে কে লিখেছিলেন বলো অ্যান্সার সবাই, সবার জানা দীনবন্ধু মিত্র। ভেরি গুড। যারা আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি তারা নীলদর্পণ সম্পর্কে জানবো না এটা হতেই পারে না। কারণ কি দেখো, দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক লিখেছিল কারণ নীলদর্পণ নাটকে নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে বাংলার কৃষকদের প্রতিবাদ ফুটিয়ে তোলা হয়েছিল এই নীলদর্পণ নাটকে। দেখো প্রেক্ষাপট কী ছিল? নীল বিদ্রোহ। ওই কারণেই আমি বললাম যে বাংলার যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারা প্রত্যেকে নীল বিদ্রোহ বা নীল দর্পণ সম্পর্কে জেনে থাকবো। কারণ কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট নীল বিদ্রোহ শুরু হয়েছিল, তাও কোথায়? আমাদের কৃষ্ণনগর, সব থেকে আমাদের কাছে কৃষ্ণনগরের চৌগাছা বলে একটা জায়গা ছিল, চৌগাছা। এই চৌগাছা থেকে নীল বিদ্রোহ শুরু হয়েছিল। এখানে দুজন নেতা ছিল, বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস এই দুজন হচ্ছে নীল বিদ্রোহের নেতা ছিলেন। ঠিক আছে, তাহলে আর এই বইটা দীনবন্ধু মিত্রের যে নীল দর্পণ নাটকটা প্রথম প্রকাশ হয়, বই আকারে প্রকাশ হয় 1860 সালে। এটা হচ্ছে কৃষক শোষণের বিরুদ্ধে একটা নাটক। ইংরেজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত। এই নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিল কে? মাইকেল মধুসূদন দত্ত এবং রেভারেন্ড লং। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসা যাক, 15 নম্বর কোশ্চেন। মরুভূমির উৎসব, অর্থাৎ মরুভূমি উৎসব কোথায় অনুষ্ঠিত হয়? আমরা সবাই জানি মরুভূমি আমাদের একটা রাজ্যে আছে, একটা রাজ্যে আমরা মেনলি মরুভূমি দেখতে পাই, সেটা কোথায়? আমাদের রাজস্থান। তাহলে অ্যান্সার নিশ্চয়ই রাজস্থান হবে, কিন্তু এখানে দেখো তোমরা একটু ভালো করে, প্রত্যেকটা জায়গায় আমাদের রাজস্থান দেওয়া আছে, জয়সালমীর, উদয়পুর, যোধপুর, বিকানের। তাহলে অ্যান্সার বলো এবার। চলো ঠিক বলেছো, অ্যান্সার জয়সালমীর। অ্যান্সার হবে জয়সালমীর। এবার আসা যাক ব্যাখ্যায়। দেখো রাজস্থানের জয়সালমীর মরুভূমি উৎসব অনুষ্ঠিত হয়, যা ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি উদযাপন করে। ওকে, নেক্সট কোশ্চেনে আসা যাক, 16 নম্বর। হলদি উৎসব। আচ্ছা, এই কোশ্চেনটা তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম যে হলদি উৎসব, তোমরা কমেন্ট বক্সে এই হলদি উৎসব কোথায় হয় এটার অ্যান্সার করবে। হলদি উৎসব কি, মানে হলদি উৎসব কোন অনুষ্ঠানের অংশ, এটা তোমরা অ্যান্সার করবে। তোমাদের জন্য এটা কমেন্ট বক্সে আমি রেখে দিলাম, কমেন্ট বক্সে প্রত্যেকে এটার অ্যান্সার করবে। আমি এখানে ABCD আছে, তোমরা এটার ডিটেলসে একটু আমাকে অ্যান্সার করে লিখে দেবে। এটার আমি অ্যান্সার করলাম না। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসা যাক, 17 নম্বর কোশ্চেন। আর্যভট্ট স্যাটেলাইটের ওজন কত ছিল? দেখো আর্যভট্ট স্যাটেলাইটের ওজন কত ছিল?
একদম আলাদা কোশ্চেন না। তোমরা আর্যভট্ট স্যাটেলাইট ভারতবর্ষের প্রথম স্যাটেলাইট সেটা জানো, ভারতবর্ষের ফার্স্ট স্যাটেলাইট আর্যভট্ট এটা তোমরা প্রত্যেকে জানো, কিন্তু দেখো ওজন কত সেটা দিয়ে দিয়েছে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তাহলে এটা। তাহলে ওজন কত হবে? 360 কেজি। দেখো 360 কেজি। 1975 সালে আর্যভট্টকে স্যাটেলাইটকে আমরা উৎক্ষেপণ করি, ঠিক আছে। ভারতের প্রথম স্যাটেলাইট আর্যভট্ট 1975 সালে উৎক্ষেপণ করা হয়। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। এক বছরে সর্বাধিক কতজনকে ভারতরত্ন প্রদান করা যেতে পারে? ধরো এটা আমার কত 2025 সাল, তাহলে 2025 সালে আমরা সর্বোচ্চ কতজনকে ভারতরত্ন পুরস্কার দিতে পারবো? সঠিক অ্যান্সার হবে মাত্র 3 জন। মাত্র 3 জন। মাত্র 3 জনকে আমরা এক বছরে সর্বাধিক ভারতরত্ন পুরস্কার দিতে পারবো। এর বেশি আমরা ভারতরত্ন পুরস্কার দিতে পারি না। দেখো ভারতরত্ন সম্পর্কে প্রচুর ভারতরত্ন থেকে কোশ্চেন আসে, একটু দেখে নিই ভারতরত্ন সম্পর্কে। ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় 1954 সাল, খুব গুরুত্বপূর্ণ সালটা। ভারতরত্ন পুরস্কার কবে দেওয়া হয়? 1954 সালে। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান এটা, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান, ঠিক আছে, এই কথাটা মনে রাখবে। আর যদি বলা হয় সামরিক সর্বোচ্চ সম্মান তাহলে কী হবে? পরমবীর চক্র। চলো তারপর প্রধান উদ্দেশ্য কি? শিল্প সাহিত্য বিজ্ঞান জনসভা, শিল্প সাহিত্য বিজ্ঞান জনসভা যে কোনো ক্ষেত্রে অসাধারণ ও সর্বোচ্চ অবদানের জন্য এটা দেওয়া হয়। প্রথম প্রাপক দেখো 1954 সালে যে কয়েকজন প্রথম পেয়েছিল সেই কজনের নামটা দেখো, পরীক্ষায় এরকম দেবে, 4 জনের নাম দেবে, দিয়ে বলবে নিম্নের কোন ব্যক্তি ভারতরত্ন পুরস্কার 1954 সালে পাননি। তোমরা কিন্তু ওই দন্তের লাস্ট নাটা কিন্তু তোমাদের কারোর চোখে পড়বে না। যেই অপশান দেখতে হবে স্যার সর্বপল্লী রাধাকৃষ্ণন, ওটা অ্যান্সার করে চলে আসবে। ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই ভুলটা কিন্তু হয়ে থাকে। তাই এটার অ্যান্সার কী হবে? স্যার সর্বপল্লী রাধাকৃষ্ণন, চক্রবর্তী রাজা গোপালাচারী এবং সিভি রমন, 3 জনই 1954 সালে ভারতরত্ন পুরস্কার পান। নেক্সট কোশ্চেন। বিদেশি নাগরিকদেরও দেওয়া হয়েছে। তাহলে বিদেশি নাগরিক কে পেয়েছিল? নেলসন ম্যান্ডেলা আর খান আব্দুল গফর খান। এখনও পর্যন্ত ভারতের ইতিহাসে এই 2 জন ভারতরত্ন পুরস্কার পেয়েছে বৈদেশিক, একজন নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার, আর খান আব্দুল গফর খান যাকে আমরা সীমান্ত গান্ধী নামে চিনে থাকি। চলো দেখো পুরস্কারের বৈশিষ্ট্য কী। কোনো নগদ অর্থ দেওয়া হয় না, কিন্তু পদক এবং একটি মানপত্র দেওয়া হয়। আর শেষ প্রাপককে বর্তমান 2024 সালে পেয়েছে লালকৃষ্ণ আদবানি আর হচ্ছে করুণানিধি। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেনে আসা যাক। গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বাধিক সোনা জিতেছে কোন দেশ? অর্থাৎ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বাধিক সোনা জিতেছে কোন দেশ? লাস্ট যেটা অলিম্পিক হলো সেই অলিম্পিকে লাস্ট সোনা জিতেছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ ইউএসএ বা আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। অ্যান্সার দেখো যুক্তরাষ্ট্র সর্বাধিক সোনা এবং পদক জয়ের ক্ষেত্রে শীর্ষে রয়েছে। নেক্সট কোশ্চেন, অর্থাৎ লাস্ট কোশ্চেন আমাদের 20 নম্বর কোশ্চেন। ভারতের সর্বদক্ষিণ জেলা কোনটি? চলো এটার অ্যান্সার দেওয়ার আগে একটু কথা বলে নিই। আমাদের ইন্সপিরেশন একাডেমি টোটালি একটা আবাসিক প্রতিষ্ঠান, অর্থাৎ আবাসিক কোচিং সেন্টার। এখানে রেখে আমরা এসএসসি জিডি, ডব্লিউপি কেপি, এসএসসি জিডি দেখতেই পাচ্ছ, ডব্লিউপি এক্সাইজ কনস্টেবল, ডব্লিউবিপিএসসি, ইন্ডিয়ান আর্মি, মেনলি আমরা সামনে এসএসসি জিডির নতুন ব্যাচ শুরু করতে চলেছি। অলরেডি আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু, 1-2 ক্লাস শুরু হয়ে গেছে। আর ইন্ডিয়ান আর্মি আমাদের ব্যাচ কমপ্লিট। ইন্ডিয়ান আর্মির নেক্সট ব্যাচের জন্য আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। সঙ্গে ডব্লিউপি কেপি খুব রিসেন্ট পরীক্ষা হবে, তাই ডব্লিউপি কেপিও আমাদের অ্যাডমিশন চলছে। যদি কেউ ইন্টারেস্ট থাকো আমাদের সঙ্গে যোগাযোগ করো। টোটালি আমাদের এটা হচ্ছে আবাসিক প্রতিষ্ঠান। তুমি ওয়ান টাইম অ্যাডমিশন দেবে, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। এখানে তুমি একবার আমাদের অ্যাডমিশন ফি দেবে, তারপরে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। যতদিন না তুমি চাকরি পাচ্ছ ততদিন আমাদের এই পরিষেবা তুমি ফ্রিতে পাবে এখানে। তাই চেষ্টা করো যারা এসএসসি জিডি এবং ইন্ডিয়ান আর্মি, ডব্লিউপি কেপির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ আমাদের সঙ্গে যোগাযোগ করার। এই যে এটা আমার কন্ট্যাক্ট নম্বর, তোমাদের সঙ্গে দেওয়া থাকলো কন্ট্যাক্ট নম্বর, ডিরেক্টলি কন্ট্যাক্ট করো, আমি তোমাদের সঙ্গে ফোনে কথা বলে নেব। ওকে, চলো তাহলে এটার অ্যান্সার কী হবে? ভারতের সর্বাধিক জেলা কোনটি হবে? সর্বদক্ষিণ জেলা এক্স্যাক্টলি কন্যাকুমারী। দেখো এটা ভারতের কন্যাকুমারী। তাহলে কন্যাকুমারী কোন এতে অবস্থিত আমাদের জানি? কন্যাকুমারী অবস্থিত আমাদের তামিলনাড়ুতে, তাই তো? তামিলনাড়ুতে একদম, যদি ভারতের ধরো আমরা সাউথের ম্যাপটা আঁকি, একদম এইরকম জায়গায় আমাদের কন্যাকুমারী আছে। ওকে, 20টি কোশ্চেন আজকে কমপ্লিট করলাম। এইভাবে কন্টিনিউ আমি কোশ্চেন দিতে থাকবো, তোমাদের সঙ্গে আলোচনা করব। আর আরেকটা বিষয়, এই কোশ্চেনে যদি পিডিএফ পেতে চাও
ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা লিঙ্ক দ্বারা জয়েন হয়ে যাও। প্রত্যেকটা পিডিএফ তোমরা ওখানে পেয়ে যাবে। এছাড়া আমাদের অ্যাপস আছে, অ্যাপসে তো আরও ডিটেলস সমস্ত কিছু পেতেই থাকবে। ওকে, থ্যাংক ইউ লাস্ট পর্যন্ত ভিডিওটা আমাদের সঙ্গে থাকার জন্য। বাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চেষ্টা করবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার।